ছাত্র সমাজ ঠিক করবে কেমন ভবিষ্যৎ চায়, গবেষণার মাধ্যমে বিশ্বকে নিজেদের মতো করে সাজাতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তব্যে প্রধান উপদেষ্টা। অর্থনীতিবিদ্যা যদি শুরু করতে হয় মানুষকে দিয়ে শুরু করতে হবে, ব্যবসাকে দিয়ে না। ভবিষ্যৎ করণীয় সেটা নির্ধারণে ছাত্র সমাজ তারা ঠিক করবে যে তারা কি ধরনের ভবিষ্যৎ চায় নিজেদের জন্য, সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড, সক্ষমতা বাড়াতে বিদেশিদের যুক্ত করার তাগিদ ডক্টর ইউনূসের। বহুল প্রতীক্ষিত কালুরঘাট সেতুর ভিত্তি স্থাপন। চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডের চিকিৎসার দরকার আমাদেরকে সবচেয়ে সেরা চিকিৎসক এটার পেছনে দিতে হবে, যাতে এই হৃৎপিণ্ড বিরাট এখানে আমাদের বানিয়ে দিতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া এবং আমি ইমদাদুল হক। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি ছাত্র দলের। গ্রেফতার ৩ জন কারাগারে, গ্রামের বাড়ি সিরাজগঞ্জে শোক। জামায়াতের নিবন্ধন ও প্রতীক নিয়ে আপিল শুনানি শেষ, রায় ১ জুন। দুর্নীতির মামলায় ডক্টর জুবাইদা রহমানের জামিন, কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনবেন হাইকোর্ট। এবার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ওয়েবসাইট, ফেসবুক সহ সামাজিক মাধ্যমের সব প্ল্যাটফর্ম বন্ধের উদ্যোগ। বিটিআরসিকে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির চিঠি। এবং জুনে মিলবে আইএমএফ-এর চতুর্থ পঞ্চম কিস্তি, উন্নয়ন সহযোগীরা দেবে আরও প্রায় $2 বিলিয়ন ঋণ, জানালেন গভর্নর। ডলারের দাম বাজারের উপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত। আগামীর ভবিষ্যৎ কেমন হবে তা ছাত্র সমাজ নির্ধারণ করবে, এমন মন্তব্য করে গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তে রাখার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তব্যে ব্যবসা কেন্দ্রিক সভ্যতাকে আত্মঘাতী আখ্যা দিয়ে মানুষের কল্যাণে ব্যবসার পরামর্শ দেন নোবেলজয়ী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপককে অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় প্রদান করা হয় ডিলিট ডিগ্রি। দীর্ঘ ৩৬ বছর পর ক্যাম্পাসে আসলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এবার শিক্ষক হিসেবে নয়, সরকার প্রধান হয়ে সমাবর্তন বক্তা হিসাবে। বুধবার দুপুরে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা। এ সময় হর্ষধ্বনি আর বিপুল উৎসাহে স্বাগত জানান অংশগ্রহণকারীরা। আনুষ্ঠানিকতার শুরুতেই বিশ্ব দারিদ্র্য দূরীকরণ ও অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করা হয়। এ সময় অধ্যাপক ইউনূসের হাতে সম্মাননা ও সার্টিফিকেট তুলে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর প্রধান উপদেষ্টা ডক্টরেট ডিগ্রিধারীদের হাতে সনদপত্র তুলে দেন। সমাবর্তন বক্তব্যে প্রধান উপদেষ্টা ফিরে যান তার শিক্ষক জীবনের স্মৃতিতে। বলেন, নোবেল পুরস্কারের বীজ বপন হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকেই। এজন্য বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডক্টর ইউনূস বলেন, ব্যবসা কেন্দ্রিক সভ্যতা আত্মঘাতী। এজন্য তিনি মানুষের কল্যাণে ব্যবসার আহ্বান জানান। এই অর্থনীতি ব্যবসার অর্থনীতি, মানুষের অর্থনীতি না। যে কোনো অর্থনীতিবিদ্যা যদি শুরু করতে হয় মানুষকে দিয়ে শুরু করতে হবে, ব্যবসাকে দিয়ে না। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আগামীর ভবিষ্যৎ কেমন হবে তা ঠিক করবে ছাত্র সমাজ। গবেষণার মাধ্যমে বিশ্বকে আয়ত্ত রাখার জোর দেন ডক্টর ইউনূস। ভবিষ্যৎ করণীয় সেটা নির্ধারণে ছাত্র সমাজ তারা ঠিক করবে যে তারা কি ধরনের ভবিষ্যৎ চায় নিজেদের জন্য। আমরা শুধু খণ্ডিত বিষয়ে গবেষণা করার জন্য নিয়োজিত নই, আমরা এই প্রত্যেকটি গবেষণার পেছনে একটি আমাদের উদ্দেশ্য, সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য। সমাবর্তনে অংশ নেন প্রায় 23,000 গ্রাজুয়েট। এছাড়া সমাবর্তনে 42 জনকে পিএইচডি ও 33 জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হয়। দীর্ঘ 9 বছর পর সমাবর্তন, তাই বিশ্ববিদ্যালয় জুড়ে উৎসবের আমেজ। এর সঙ্গে বাড়তি আনন্দ হিসেবে যোগ হয়েছে এই বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষক, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অংশ নেওয়া গ্রাজুয়েটরা বলছেন, বিশ্ববরণ্য এই অর্থনীতিবিদের বক্তব্য তাদের ব্যক্তি ও কর্মজীবনে প্রেরণা যোগাবে। নাজমুস সালেহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,
সময় সংবাদ। এর আগে সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর সকালে প্রথমবার নিজ জেলা চট্টগ্রামে যান প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম বন্দর পরিদর্শন করে এই বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে উল্লেখ করেন তিনি। বিশ্বমানের করতে বিদেশি সেরা বন্দর ব্যবস্থাপকদের সম্পৃক্ত করার তাগিদ দেন তিনি। পরে 11,000 কোটি টাকা ব্যয়ের বহুল প্রতীক্ষিত কালুরঘাট সেতুর ভিত্তি স্থাপন করেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা চট্টগ্রামে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকাল 9:15টার পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সরকার প্রধান সরাসরি চলে যান চট্টগ্রাম বন্দরের এনসিডি ইয়ার্ড 5-এ। পরে বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন সরকার প্রধান। এই সময় চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এর সঙ্গে সংযোগ তৈরি করতে হবে প্রতিবেশী দেশগুলোকেও। সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক সেরা বন্দর ব্যবস্থাপকদের যুক্ত করার তাগিদ দেন তিনি। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতি যতই লাফালাফি তত ঝাপাঝাপি করো, কিছু হবে না। এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না, আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত। এই হৃৎপিণ্ডের চিকিৎসার দরকার আমাদেরকে সবচেয়ে সেরা চিকিৎসক এটার পেছনে দিতে হবে, যাতে এই হৃৎপিণ্ড বিরাট আকারে আমাদের বানিয়ে দিতে পারে, কোনো রকম সমস্যা যেন আমাদের না হয়। পরে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে বহুল প্রতীক্ষিত 11,000 কোটি টাকা ব্যয়ের কালুরঘাটের সড়ক ও রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা। এরপর সার্কিট হাউসে প্রশাসনিক, সরকারি ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এই সময় চট্টগ্রামে জলাবদ্ধতা চলতি বর্ষা মৌসুমে অর্ধেকে নামিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। জলাবদ্ধতা এটার পরীক্ষার রেজাল্ট বের হবে কিছুদিনের মধ্যে। তার আগে আমরা জেনে যাই কি হবে, কি করলে আমরা ভালো করব ভবিষ্যতের জন্য। বৈঠকে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল নির্মাণের জন্য কর্তৃপক্ষকে 23 একর জমি নিবন্ধিত দলিল হস্তান্তর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস। সুষ্ঠু তদন্ত করে জড়িতদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে ছাত্রদল। গ্রেফতার বহিরাগত 3 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। কাল শোক ঘোষণা করে আধাবেলা ক্লাস পরীক্ষা বন্ধ সহ ক্যাম্পাসের নিরাপত্তা বাড়াতে নানা উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে প্রশাসন। মিছিল আর স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফুঁসছে পুরো ক্যাম্পাস। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও অংশ নেন ক্যাম্পাস কমিটির নেতাকর্মীরা। মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে এসে নেতাকর্মীরা বিক্ষোভ করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা এ ঘটনায় উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন। দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হয় আমরা ইন্টারনেট গভর্নমেন্টের দিকে হাত আঙ্গুল তুলছি। প্রক্টরের পদত্যাগের যে দাবি উঠেছে ছাত্র সমাজের মাঝখান থেকে, সেটি অবশ্যই তারা সম্মান দেখিয়ে আশা করছি তারা পদত্যাগ করবেন। শাম্য হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার রাতেই অভিযানে নামে পুলিশ। রাজধানীর পান্থপথের একটি হাসপাতাল থেকে আটক করা হয় হত্যাকাণ্ডে জড়িত 3 জনকে। পুলিশ জানায় আসামি তামিম, মল্লিক এবং পলাশ একই সঙ্গে থাকতেন। মাদক সেবনের জন্য তারা ঘটনাস্থলে যান। আশা করি খুব দ্রুততম সময়ের ভিতরে ঘটনার সাথে জড়িত অন্যান্য অপরাধী যারা রয়েছে তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব। জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শাম্যর জানাজা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ছাড়াও এতে অংশ নেন শিক্ষকরা। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় শাম্যর বড় ভাই SM শরীফুল আলম শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। গ্রামের বাড়ি সিরাজগঞ্জে নেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাম্যর মরদেহ। সেখানে দ্বিতীয় দফায় জানাজা শেষে দাফন করা হবে। শাম্যকে শেষবারের মতো দেখতে তার গ্রামের বাড়িতে জড়ো হয়েছেন সহপাঠী, বন্ধু, আত্মীয় স্বজনরা। হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র সাম্য। এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলা শহরে মিছিল করেছে ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ে পড়তে পারাছিলাম, আজকে মায়ের কোল খালি করে নিল, আর যেন কোনো মায়ের যেন কোল এভাবে খালি না হয়। যারা জড়িত তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনার জন্য এই সরকারের কাছে দাবি রইল আর কি। রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিকে ডিগ্রি পাস কোর্স হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তাদের। দুপুর 2টায় শাহবাগের সড়ক অবরোধ করে অবস্থান নেয় সারা দেশের বিভিন্ন স্থান থেকে আসা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা। মানববন্ধন ও স্মারকলিপি দিলেও সংশ্লিষ্টরা শুধু আশ্বাস দিয়ে সমক্ষেপণ করছে বলে অভিযোগ করেন তারা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। আন্দোলনের কারণে শাহবাগ সহ আশপাশে যানজটের তৈরি হয়। এসএসসি পাশ করে 3 বছর পড়াশোনা করে 6 মাস ইন্টার্নি করে আরো কিছু আনুষঙ্গিক ছুটি সবকিছু মিলিয়ে 4 বছর পরে যদি কেউ এসে বলে তোমরা এসএসসি পাস, তখন আসলে আমাদের কেমন লাগবে? আমাদের এক দফা দাবি আদায় হওয়া না পর্যন্ত আমরা এই কর্মসূচি পালন করব। আমরা এটাও বলে দিচ্ছি 16 তারিখ যে বিএনএমসি কর্তৃক একটি ভর্তি পরীক্ষা হবে, আমাদের দাবি যদি আদায় না করা হয় আমরা ওই ভর্তি পরীক্ষা রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছি। নিবন্ধন নিয়ে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় জামায়াত। দুপুরে শুনানি শেষে আপিল বিভাগ জানায় 1 জুন সিদ্ধান্ত জানাবেন তারা। দলটির আইনজীবীর আশা হাইকোর্টের রায়ে বাতিল হওয়া নিবন্ধন সর্বোচ্চ আদালতের রায়ে ফিরবে। দাঁড়িপাল্লা প্রতীক পাওয়া নিয়েও জটিলতা কেটে যাবে বলেও জানান আইনজীবী শিশির মনির। দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে সর্বোচ্চ আদালতে আইনি লড়াই শেষ করেছে জামায়াত। এখন অপেক্ষা আপিল বিভাগের রায়ের। প্রধান বিচারপতি জানিয়েছেন 1 জুন তারা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। দলটির আইনজীবী বলছেন নিবন্ধন বাতিল করে বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়। ফিরে পেলে দেশের গণতন্ত্র ও রাজনীতিতে ভূমিকা রাখবে দলটি। আগামী 1 জুন ইনশাল্লাহ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে ইনশাআল্লাহ, এবং একই সাথে বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী নতুন উদ্যমে নতুনভাবে মানুষের সাপোর্ট নিয়ে মেজরিটির ভিত্তিতে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এদিকে নিবন্ধন ফিরে পাওয়া নিয়ে জামায়াত আশার আলো দেখলেও দাড়িপাল্লা প্রতীক নিয়ে দেখা দিয়েছে জটিলতা। জামায়াতের আইনজীবী বলছেন দাড়িপাল্লা নিয়ে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ চেয়েছেন তারা, কেননা এ প্রতীকের সঙ্গে জড়িয়ে আছে দলটির নেতাকর্মী সমর্থকদের আবেগ। প্রতীক তো আর উচ্চ আদালত বরাদ্দ করতে পারে না। প্রতীক বরাদ্দ করার ক্ষমতা হলো ইলেকশন কমিশনের। মাননীয় আদালত যেন এই মর্মে একটি অবজারভেশন দেন যে এই ব্যাপারটি যেন ইলেকশন কমিশন উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেন। 2013 সালের 1 আগস্ট জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এর 5 বছর পর 2018 সালের 7 ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতি মামলায় 3 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে হাইকোর্টে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুবাইদাকে জামিন দেওয়া হয়েছে। তলব করা হয়েছে বিচারিক আদালতের নথি। দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন কাটিয়ে গত 6 মে দেশে ফিরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দেশে ফিরেই দুর্নীতির মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে আইনি লড়াইয়ে ডাক্তার জুবাইদা। প্রথমে 587 দিন বিলম্ব মার্জনা, পরে সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি। বুধবার জুবাইদার আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। জামিনও পান তিনি। ডাক্তার জুবাইদা রহমানের আইনজীবী বলেন, কোনো অনিয়ম দুর্নীতি না করেও প্রতিহিংসার কারণে তারেক রহমান ও জুবাইদার বিরুদ্ধে মামলা ও সাজা দেওয়া হয়। ম্যালাফাইডি কোনো প্রপার্টি উনি অ্যাকোয়ার করেননি, এবং যেই প্রপার্টি উনি স্টেটমেন্টে দেখিয়েছেন সেটা ওনার বৈধ সম্পত্তি, বৈধ আয়ের সম্পত্তি। কাজে শুধুমাত্র রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং ওনাকে
দণ্ডাদেশ দিয়ে রাজনীতি থেকে বিরত রাখার জন্য এই মামলার উদ্ভব এবং এই মামলা সাজা দেওয়া হয়েছে। এই মামলায় তারেক রহমানেরও 9 বছরের সাজা রয়েছে। দলটির আইনজীবীরা বলছেন চূড়ান্ত শুনানিতে তিনিও খালাস পাবেন। পরিপূর্ণ হিয়ারিং যখন করতে পারবো, শুধু ডক্টর ম্যাডাম জুবাইদা রহমান না, তারেক রহমান সাহেবকে ইনশাআল্লাহ আমরা এই মামলা খালাস করতে পারবো। দুর্নীতির এই মামলায় 2023 সালের আগস্টে তারেক রহমান ও জুবাইদা রহমানকে দণ্ড দেন বিশেষ জজ আদালত। 5 আগস্টের পর আপিলের শর্তে ডাক্তার জুবাইদা রহমানের সাজা 1 বছরের জন্য স্থগিত করে সরকার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ওয়েবসাইট, ফেসবুক ও ইউটিউবে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে মেটা, এক্স ও ইউটিউব কর্তৃপক্ষকে। এরই মধ্যে আওয়ামী লীগের ওয়েবসাইটগুলো ব্লক করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে সোমবার প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। একই দিনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। এবার ইউটিউব সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনগুলোর অনলাইন প্ল্যাটফর্ম বন্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার। এ লক্ষ্যে ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম, এক্সে থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর অ্যাকাউন্ট ব্লক করতে বিটিআরসিকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো বন্ধ করার জন্য, আরেকটা হচ্ছে যে তাদের যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটের রিকনগুলো ব্লক করার জন্য। তো আমরা দুটো কম্পোনেন্ট একসাথে একটা চিঠিতে বিটিআরসিকে এনসিএসসি থেকে জানানো হয়েছে এবং আমি যতটুকু জানি যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো ইতিমধ্যে ব্লক করা হয়েছে। তিনি জানান, চিঠি দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এবং এক্স ও ইউটিউব কর্তৃপক্ষকেও অনুরোধ করা হয়েছে। সন্ত্রাসী সংগঠন বা নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ব্লক করার জন্য বলেছি। ফেসবুক সেটা বা মেটা, ইউটিউব, গুগল তারা তাদের কমপ্লায়েন্স মেনে তারা সেটা আমাদেরকে জানাবে, সেজন্য অপেক্ষা করতে হবে। এদিকে সরকারের পক্ষ থেকে নির্দেশনা পেলে নিজেদের নেটওয়ার্ক ব্যবহার করে যাতে আওয়ামী লীগ প্রচারণা চালাতে না পারে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা এবং মোবাইল অপারেটররা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গণ অবস্থান করেছেন বিএনপির নেতাকর্মীরা। সকালে নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তারা অভিযোগ করেন, শপথ গ্রহণ নিয়ে সরকার গড়িমসি করছে। এদিকে ইশরাককে মেয়র ঘোষণা করে আদালতের দেয়ার রায় স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। স্লোগানে মুখর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে জড়ো হন দক্ষিণের বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা। বুধবার সকালে নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন তারা। নগর ভবন থেকে কর্মকর্তাদের বের করে দেন বিক্ষুব্ধরা। দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে শপথ গ্রহণের মাধ্যমে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিও জানান তারা। কেন ইঞ্জিনিয়ার ইশরাক মেয়র কেন পাচ্ছে না, কেন উনি বসতে পারছেন এখানে? কিছু কুচক্র মহল সেটাকে নিয়ে তালবাহানা করছে। এদিকে ইশরাকের শপথ গ্রহণ নিয়ে সরকারের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ করেন আন্দোলনকারীরা। দ্রুত মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। ইশরাক প্রকৃত মেয়র না হলেও জনাব ইশরাক হোসেন ছিলেন জনতার মেয়র। আইন মন্ত্রণালয় এই মতামত দিতে আমাদের গড়িমসি করতেছে। এদিকে গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সামনেও মানববন্ধন করেন মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আমরা রাস্তায় রাস্তায় কত ঘুরবো, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। আমাদের এই দোকান ছাড়া উপার্জনের কোনো উৎস নেই। দোকান খুলে দেওয়ার বিষয়ে এখনো দায়িত্বশীল কারো পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সঙ্গে যোগাযোগ করা হয়নি বলে জানান আন্দোলনকারীরা। সরজমিনে এসে আমাদের ব্যবসায়ীদেরকে দেখে যান। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। জুনের মধ্যে আইএমএফ এর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির $130 কোটি ছাড় হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এছাড়াও অন্যান্য সংস্থার কাছ থেকে পাওয়া যাবে আরও প্রায় $200 কোটি। দুবাই থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বুধবার একথা জানিয়েছেন গভর্নর।
অর্থনীতির সংকট মোকাবেলায় 2022 সালের জুলাই মাসে আইএমএফ-এর কাছে ঋণ চায় বাংলাদেশ। 2023 সালের 30 জানুয়ারি শর্ত সাপেক্ষে $470 কোটি ঋণ প্যাকেজ অনুমোদন হয়। এর মধ্যে 3 কিস্তিতে $231 কোটি পাওয়া গেছে। বাকি 4 কিস্তির মধ্যে চতুর্থ ও পঞ্চম কিস্তিতে মিলবে $130 কোটি। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জুনেই এই অর্থ ছাড়ের কথা জানান অর্থ মন্ত্রণালয়। একই তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও। দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সংবাদ সম্মেলনে গভর্নর আরও জানান, ডলারের দাম বাজারের উপর ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। আমরা মনে করি যে জুন মাসের মধ্যেই সবগুলো রিলিজড হয়ে যাবে। তাদেরকে বাজারে হাতেই রাখছি, আমরা বাজারে থাকবো, আমরাও কেনাবেচা করব, কিন্তু অ্যাজ এ পার্টিসিপেন্ট। অযৌক্তিক কোনো দামে কারোর কাছ থেকে ডলার কেনার কোনো প্রয়োজন নেই, যথেষ্ট সরবরাহ আছে। আইএমএফ ছাড়াও অন্যান্য সহযোগীদের কাছ থেকে আরও প্রায় $2 বিলিয়ন ঋণ মিলবে বলে জানানো হয়। এ সময় ব্যাংক খাতের কথা তুলে ধরে গভর্নর বলেন, সংস্কারের জন্য প্রয়োজনে কিছু ব্যাংক একীভূত হবে, এতে আমানতকারীদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা সুশাসন প্রতিষ্ঠা করে ছাড়ব ইনশাআল্লাহ। যদি কোনো ব্যাংকের শর্টফল থাকে, যাদের থাকবে, আমরা তাদেরকে মার্জার করব, অ্যাকুইজিশন করব, নিয়ে নেব, আমরা তাদের লিকুইডেট করব, যেটা করা প্রয়োজন সেইভাবে আমরা আগাবো। ডিপোজিটরে কোনো ভয়ের কোনো কারণ নাই, বাংলাদেশ ব্যাংক তাদের সাথে আছে। মূল্যস্ফীতি কমানো নিয়ে আশাবাদী গভর্নর বলেন, মে মাসে এর হার 8% ঘরে নেমে আসবে, আর আগামী বছর তা হবে 5%। সামগ্রিক ব্যবস্থাপনাটা একটা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ভারত পাকিস্তান সংঘাত বন্ধ হলেও থামছেই না দুই দেশের উত্তেজনা। এবার পাল্টাপাল্টি কূটনৈতিক বহিষ্কার করেছে নয়াদিল্লি, ইসলামাবাদ। এদিকে পাল্টাপাল্টি হামলা বন্ধ হওয়ায় স্বাভাবিক হতে শুরু করেছে কাশ্মীরের জনজীবন। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পর আজাদ কাশ্মীরের চাকতি সীমান্ত শহরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বাসিন্দারা। খুলছে দোকানপাট, স্কুলে ফিরছে শিক্ষার্থীরা। তবে আজাদ কাশ্মীরের বাসিন্দারা বলছেন, আপাত দৃষ্টিতে সংঘাত বন্ধ হলেও দুই দেশের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। যুদ্ধবিরতি অস্থায়ী হওয়ায় তাদের আশঙ্কা, যে কোনো সময় আবারও হামলা চালাতে পারে ভারতীয় বাহিনী। উত্তেজনার মধ্যেই এবার পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার করেছে ভারত ও পাকিস্তান। গুপ্তচর বৃত্তির অভিযোগে পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে 24 ঘন্টার মধ্যে ভারত ত্যাগের নির্দেশ দেয় সাউথ ব্লক। এর কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তানও। একই অভিযোগে ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তাকে 24 ঘন্টার মধ্যে ইসলামাবাদ ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় শাহবাজ সরকার। এ পরিস্থিতিতে উত্তেজনা নিরসনে দুই দেশকে অবিলম্বে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের রিয়াদে বিনিয়োগ সম্মেলনে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন, তার মধ্যস্থতার কারণেই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই পারমাণবিক শক্তিধর দেশ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। খেলার খবর। আইপিএল রেকর্ড দামে কামব্যাক করলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ 6 কোটি রুপিতে আইপিএল এর বাকি অংশের জন্য দিল্লি ক্যাপিটালসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে এই চুক্তির বিষয়ে ক্রিকেটার কিংবা ফ্র্যাঞ্চাইজি কেউই বোর্ডকে কিছু জানায়নি বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। আইপিএলের শুরুতে নিলাম থেকে দল পাননি ফিজ। তবে এবার ভারত পাকিস্তান সংঘাতে কপাল খুলল তার। আইপিএল এর ওয়েবসাইটে দেওয়া তথ্যানুযায়ী 9 কোটি রুপির অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের পরিবর্তে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি। এর আগে 2022 এবং 23-এ 2 মৌসুমে দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলেছেন ফিজ। এবারের আসরের বাকি ম্যাচগুলো শুরু হবে আগামী 17 মে থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ছাত্র সমাজ ঠিক করবে কেমন ভবিষ্যৎ চায়, গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তে রাখতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে বিক্ষোভ। ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি ছাত্রদলের। 3 বহিরাগত গ্রেফতার। গ্রামের বাড়ি সিরাজগঞ্জে শোক। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়।